বি চৌধুরী বিকালে একটি অনির্ধারিত আলোচনায় উনি আনলেন যে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা যায় কিনা। অপোজিশনের বেঞ্চে তৎকালীন উপনেতা আব্দুস সামাদ আজাদ এবং অন্যান্য যারা ছিলেন আলোচনা করলেন। তারা বললেন না, কারফিউ জারির মাধ্যমে এই বেসামরিক সরকার এখন ইয়াতে আছে, লাইফ সাপোর্টে আছে, মনোযোগ সরানোর জন্য আওয়ামী লীগের এই নতুন একটি ফন্দি মাত্র। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। বিশেষ করে গতকাল এবং আজ জামাত নিষিদ্ধ হচ্ছে, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে, সরকারি প্রজ্ঞাপন হচ্ছে, এটি ছিল গণমাধ্যমের আপনি জানেন প্রধান খবর। এটির বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, বাংলাদেশের রাজনীতি বিএনপির যে অংশ বা বিএনপির নেতৃত্বাধীন যে জোট, আপনাদের দীর্ঘদিনের মিত্র, তারা আপনাদের সঙ্গে সরকারেও ছিল, তাদের নিষিদ্ধে আপনাদের যে প্রতিক্রিয়া, যে এই সময়ে কেন বা দৃষ্টি আড়াল করার জন্য সরকার এটি নিচ্ছে, এ ধরনের প্রতিক্রিয়াতে আপনি কীভাবে দেখেন যে জামাতকে সরাসরি বিএনপি কি এখন অন করে না? প্রিয় উপস্থাপক, অপর দিবিজ্ঞ আলোচক, আপনার দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। দেখুন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি বা আলোচনাটা আজকে অনেক দিন ধরে মাটি আছে। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই টেবিলে বলেছে কিনা জানি না, 1991 সালে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুলাম রাব্বানী নামে একটি ছেলে ছাত্র শিবিরের হাতে নিহত হয়। তখন বিএনপি ক্ষমতায় শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী বদরুদ্দোজা চৌধুরী, পরে তিনি উপনেতা হন, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। তো বি চৌধুরী বিকালে একটি অনির্ধারিত আলোচনায় উনি আনলেন যে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা যায় কিনা। ওইদিকে অপোজিশনের বেঞ্চে তৎকালীন উপনেতা আব্দুস সামাদ আজাদ এবং অন্যান্য যারা ছিলেন আলোচনা করলেন। তারা বললেন না। দেখুন, তো আজকে 2011-12 থেকে বা 13 সালে ফাঁসি চাই বলে জামাতের সাথে আওয়ামী লীগের দূরত্ব, তার আগে একত্রে 1996 সালে জামাত আওয়ামী লীগ একত্রে নির্বাচন করে এরশাদকে বৈধতা দিয়েছেন। বাট আপনি দেখবেন যে 79-এর নির্বাচনে জামাত নির্বাচন করতে পারেনি। জামাত নির্বাচন করেছিল তাদের একটা জোট, নাম হচ্ছে আইডিএল, ইসলামী ডেমোক্রেটিক লীগ, এবং সেইখান থেকে মৌলানা আব্দুর রহিম সহ 6 জন নির্বাচিত হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে জিয়াউর রহমানের সময় জামাত নির্বাচন করতে পারে না। এরশাদের সময় এসে প্রথম জামাত মুখোশের বাইরে এলো। তো তারপরে আওয়ামী লীগের সাথে জামাত তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনও করেছে, আবার সময়ের পরিক্রমায় বিএনপির কাছাকাছি আসছে, নির্বাচনী জোট করেছে, এবং এইভাবে প্রায় 37-38 বছর ধরে, 1986 সাল থেকে যদি আমি ধরি, এই 37-38 বছরের পরিক্রমায় জামাত কখনো বিএনপির সাথে ছিল, কখনো আওয়ামী লীগের সাথে ছিল। ঠিক এইভাবে চলেছে ঘটনা, ইতিহাসের পরিক্রমাটা এইভাবে চলেছে। তো আজকে আমি আপনাকে বলি, জামাত নিষিদ্ধ করার প্রশ্নটি সম্পর্কে কয়েকটি মতামত এসছে। আমি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ভাই বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করার দাবি আমরা বহু আগে থেকে জানিয়েছিলাম, কিন্তু আজকে কেন, এই সময়ে কেন? বাম গণতান্ত্রিক জোট তারাও ঠিক একই কথা বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক একই কথা বলেছেন, এবং এদের সবার বক্তব্যটাই একই রকম যে বাংলাদেশে 266 জনের যে লাশের সারি, এই লাশের সারির প্রেক্ষিতে বাংলাদেশের সরকার যে একটি মারাত্মক একটি যে সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। ওবায়দুল কাদের বলেছেন যে কারফিউ সেনাবাহিনী না নামালে এবং কারফিউ না দিলে গণভবন শ্রীলঙ্কার মতো দখল হয়ে যেত। শ্রীলঙ্কার মতো গণভবন তারা দখল হতে দেন নাই, দখল থেকে রক্ষা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে জনগণ এবং গণভবনের মাঝখানে দাঁড় করিয়ে সরকার, বেসামরিক সরকার অলরেডি আইসিইউতে চলে গেল, এবং এই যে কারফিউ জারির মাধ্যমে এই বেসামরিক সরকার
এখন ইয়াতে আছে, লাইফ সাপোর্টে আছে। এই লাইফ সাপোর্টে যে আছে সরকার, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য লাইফ সাপোর্ট খোলা যায় কিনা, মানুষের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য, মানুষের অ্যাটেনশনকে, ফোকাল পয়েন্টকে, ফোকাসটাকে অন্যত্র সরানোর জন্য এখন জামাতকে তারা এখানে নিষিদ্ধ করতে চায়, জামাত শিবিরকে, যাতে জামাত শিবির যদি এখানে ইয়াতে আসে, মাটি আসে, তাহলে বলবেন জামাত শিবিরকে মেরে তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে বলা যাবে যে দেখো 1971 সালে পাকিস্তানের দূষরদেরকে, যাদেরকে তোমরা পরাজিত করেছিলে, আমরা এদেরকে মেরে কেটে শুইয়ে দিয়েছি, আমাদের পেছনে দাঁড়াও। এটা হচ্ছে আওয়ামী লীগের মনোজাগতিক যে অবস্থা এটা, এবং মনোযোগ সরানোর জন্য আওয়ামী লীগের এই নতুন একটি ফন্দি মাত্র।